আপনারা শুনছেন নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত অডিও স্টোরি সিরিজ শ্রুতিরঙ্গ। আমাদের নিবেদন নষ্ট মেয়ের উপাখ্যান। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমার মতে সব মেয়েরাই ভালো, কোনো মেয়ে মন্দ নয়। আমাদের সমাজ কিছু মেয়ের গায়ে খারাপ তকমা এঁটে দেয়, যা একান্তই অনুচিত। যুগে যুগে মানব সমাজে বঞ্চিত লাঞ্ছিত দেহ উপজীবিনী নারীদের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। প্রাচীনকাল থেকেই ধর্ম, অর্থ আর কামকে গৃহস্থরা মুখ্য হিসেবে মনে করেছে, এমনকি কামই প্রধান পুরুষার্থ হিসেবে গণ্য হয়েছে। আমাদের দেশ ভারতবর্ষ এর ব্যতিক্রম নয়। পুরুষ শাসিত সমাজে নারীবাদ মাঝে মধ্যেই মাথা চাড়া দিয়ে উঠলেও আজও নারীরা সমান অধিকার পাননি। আজকের এই বিশ্বায়নের যুগে মতাদর্শগতভাবে সমাজ পরিবর্তনের ফলশ্রুতিতে যৌনতা সংক্রান্ত ভাবনায় এসেছে আমূল পরিবর্তন। সমাজে প্রান্তিক এই নারীদের অনেকে যৌনকর্মী অভিতা পেতে চান। দারিদ্র, প্রতারণা কিংবা মাফিয়া চক্রের শিকার হয়ে যারা অনিচ্ছায় যুক্ত এই বৃত্তিতে, তারা কি কেবলই নষ্ট? তারা কি মিলতে পারবে সমাজের মূল স্রোতে? আপনারা কি বলেন? আমরা রইব আপনাদের অপেক্ষায়। প্রথম পর্বে আপনারা শুনেছেন কথক তার যৌবনের স্মৃতির কথা স্মরণ করছেন। সে বহু রমণীর সাথে মিশলেও তার জীবনে আসা নারী ডালিমকে কিছুতেই ভুলতে পারেনি। কথক স্মৃতিচারণা করেছে ডালিমের সাথে পূর্ণবাবুর বাগানবাড়িতে প্রথম দেখা হওয়ার কথা। সেখানে সেদিন আমোদ প্রমোদ সুরা নানা খাদ্য নৃত্য গীতে মুখর ছিল। সেখানে এক কোণে বসেছিল ডালিম। কথক তার বন্ধুর কাছে জানতে পারল সে শহরকে মাত করে রেখেছে বটে, অনেক কাঁপতেনও ভাসিয়েছে, কিন্তু কথক মানতে পারেনি। তার মনে ডালিমকে দেখে প্রেমের উদয় হয়েছিল। এক সময় ডালিমের গানে কথক যেন প্রেম দরিয়ায় ভেসে যাচ্ছিল। আজ আপনারা শুনছেন গল্প ডালিম, আজ দ্বিতীয় পর্ব। তুমি কখনো গান শিখেছিলে? না, ওস্তাদের কাছে কখনো শিখি নাই। এমন গান আমি কখনো শুনি নাই। তুমি কোথায় থাকো? এই গানটি আমাকে একলা একদিন শোনাবে? আচ্ছা, তোমার এসব ভালো লাগে? তাহার চোখ ছল ছল করিয়া উঠিল, কোনো কথা বলিল না। আমার বন্ধুদের তখন প্রায় সকলেই মত্ত অবস্থা। একজন উঠিয়া টলিতে টলিতে ইলেকট্রিক বাতিগুলি সব নিবাইয়া দিল। আমি সেই অন্ধকারে ডালিমকে বুকে টানিয়া লইলাম। সে কিছু বলিল না। তারপর তার হাত ধরিয়া উঠাইলাম। আমিও দাঁড়াইলাম। তাহাকে আস্তে আস্তে বলিলাম, আমার সঙ্গে চলো। সে আমার হাত ধরিল, আমার সঙ্গে চলিল। কোথায় যাইব মনে মনে কিছুই ঠিক করি নাই। সিঁড়ি দিয়া নামিলাম, তারপর একটা ঘরের ভিতর দিয়া সেই লতা মণ্ডপে গেলাম। তখন চাঁদের আলো আরো ম্লান মনে হইতেছিল। পুকুরের উপর একটু উজ্জ্বল ছায়ামাত্র পড়িয়াছে। বাতাস বন্ধ, ফুলের গন্ধ থামিয়া গিয়াছে। মনে হইল আকাশে যেন একটু মেঘ উঠিয়াছে। সেই উজ্জ্বল অন্ধকারে একখানা বেঞ্চির উপর তাহাকে বসাইলাম। আমার সর্বশরীর তখন অবশ হইয়া আসিতেছিল, বুকের ভিতর ধপধপ করিতেছিল। আমিও তাহার পাশে বসিলাম। আমি তাহার হাত দুটি ধরিয়া বলিলাম, ডালিম, তোমাকে আমার বড় ভালো লাগে। আমার তো এমন কখনো মনে হয় নাই। সে কথা তো সবাই বলে গো। আমি মনে করেছিলাম তুমি ও কথা বলবে না। আচ্ছা, তুমি তো আমাকে চেনো না। তোমার কি হয়েছে গো বাবু? জানি না, ইচ্ছে হয় তোমাকে নিয়ে কোথাও পালিয়ে যাই। এতদিনের সব জীবনযাপন সবই মিথ্যে মনে হচ্ছে। সে আরও একটু আমার কাছে সরিয়া আসিল, আমার বুকের উপর মাথা রাখিয়া কাঁদিল। অনেকক্ষণ কাঁদিল।
আমারও চোখে জল আসিয়াছিল, কোনো কথা বলিতে পারি নাই। সে যতই কাঁদিতে লাগিল ততই তাহাকে বুকে চাপিতে লাগিলাম। মনে হইল ইহাকে কোথায় রাখি, কেমন করিয়া শান্ত করি। এক নিমেষে আমার সংসারের সকল সম্বন্ধ ঘুচিয়া গেল। নিশীথের স্বপ্ন যেমন প্রভাতে এক নিমেষে মিলাইয়া যায়, আমার জীবনের সকল স্মৃতি, সংসারের সকল বন্ধন, সকল ঘটনা এক মুহূর্তে কোথায় মিলাইয়া গেল। এ কি সেই আমি? আমার মনে হইতে লাগিল আমি যেন কোনো অপরিচিত ব্যক্তি, এই মাত্র এক নূতন জগতে আসিয়া দাঁড়াইয়াছি। সেই অবস্থা সুখের কি দুঃখের আমি আজ পর্যন্ত বুঝিতে পারিতেছি না। তাহাকে কেবল বুকে চাপিতে লাগিলাম। কথা বলিবার শক্তি ছিল না। মনে মনে বলিতে লাগিলাম, হে আমার ব্যথিত পীড়িত, এসো, তোমার চোখের জল মুছাইয়া দিই, তোমাকে বুকের ভিতর রাখিয়া দিই। তুমি আর বাহিরে থাকিও না, আমার বুকের ভিতর ফুটিয়া ওঠো। আমিও তোমাকে বুকে করিয়া জীবন সার্থক করি। কতক্ষণ পরে সে একটু শান্ত হইয়া উঠিয়া বসিল, বলিল, আমি মনে করিয়াছিলাম বলিব না, কিন্তু কে যেন আমার প্রাণের ভিতর হইতে বলাইতেছে, শুনিবে? শুনিবার জন্যই তো তোমাকে এখানে আড়াল করিয়া আনিয়াছি। সে তাহার জীবন কাহিনী বলিতে লাগিল, আমিও শুনিতে লাগিলাম। সেই কণ্ঠস্বর আজও আমার প্রাণে জাগিয়া আছে। তাহার প্রত্যেক কথা আমার প্রাণে ব্যথার মতো বাজিতে লাগিল, আজও বাজিতেছে। সে বলিল, তবে শোনো, আমি শৈশবেই পিতৃমাতৃহীন কুলীন ব্রাহ্মণের মেয়ে, মামার বাড়িতে প্রতিপালিত। মামা নেশা করিতেন, দিবানিশি সুরামত্ত। তাহার কাছ থেকে কখনো ভালো ব্যবহার পাই নাই। মামি আমাকে একটা বোঝা মনে করিত। তার মুখে কটূক্তি ছাড়া মিষ্টি কথা কখনো শুনি নাই। আমার মামার মামাতো ভাই আমাকে ভালোবাসিতেন, তাহার কাছে লেখাপড়া শিখিয়াছিলাম। কিন্তু আমার বয়স যখন 12 বৎসর, তখন তিনি মারা যান। তারপর 4 বৎসর পর্যন্ত সে বাড়িতে যে কি যন্ত্রণা ভোগ করিয়াছি তাহা তোমার না শোনাই ভালো। আমার 16 বৎসর বয়সে বিবাহ হইল। আমার স্বামীর বয়স তখন 50 বৎসরেরও বেশি। তারপর 4 বৎসর শ্বশুর বাড়িতে ছিলাম। এই 4 বৎসরের মধ্যে আমার স্বামীর সঙ্গে বোধহয় 6-7 দিনের বেশি দেখা হয় নাই। তিনি বিদেশে চাকরি করিতেন, কখনো কখনো 2-1 দিনের জন্য বাড়িতে আসিতেন। বাড়িতে আসিলেও ওই বাহির বাড়িতেই থাকিতেন। আমার সঙ্গে 2-1 বার দেখা হইয়াছিল, কিন্তু কখনো কথাবার্তা হয় নাই। তাহার আগে 2 বার বিবাহ হইয়াছিল, 4-5টি ছেলে মেয়ে ছিল। আমার শাশুড়ি মা হচ্ছে তাহার বিমাতা। আমার কথা কহিবার কেহ ছিল না জানো। ছেলেপিলেগুলিকে দেখিতে হইত। কাঁদিলেই শাশুড়ির কাছ থেকে অশ্রাব্য ভাষায় গালাগালি শুনিতাম। কখনো কখনো মারও খাইয়াছি। বাড়িতে ঝি ছিল না, সমস্ত কাজই আমাকে করিতে হইত। ঘরের মেঝে পরিষ্কার করা থেকে আরম্ভ করিয়া রাধা বাড়া, ছেলেপিলেদের দেখা ও 2 বার খাওয়ার পর বাসনগুলি বাড়ির কাছে নদী, সেই নদীতে মাজিয়ে আনিতে হইত। আমার মনে হয় না যে এই 4 বৎসরের মধ্যে কখনো চোখের জল না ফেলিয়া আমি ভাত খাইতে পারিয়াছি। যতই দিন যাইতে লাগিল আমার যন্ত্রণা অসহ্য হইয়া উঠিল। আমি পাগলের মতো হইয়া গেলাম। আমার কাছে কয়েকখানি বাংলা বই ছিল। মাঝে মাঝে রাত্রে সবাই ঘুমাইলে একটি প্রদীপ জ্বালিয়ে আমি পড়িতাম। আমার শাশুড়ির তাহা সহিল না, একদিন সেই বইগুলি পোড়াইয়া ফেলিলেন। আমারও আর সহ্য হইল না জানো। সেই দিন মনে স্থির করিলাম এ বাড়িতে আর থাকিব না। পাড়ার একটি ছেলে আমি যখন ঘাটে বাসন মাজিতাম আমার কাছে ঠায় দাঁড়াইয়া থাকিত আর আমার দিকে এক দৃষ্টে চাহিয়া থাকিত, কিন্তু কিছু বলিত না। আমিও কিছু বলিতাম না। সেদিন সন্ধ্যার সময় বাসন মাজিতে ঘাটে গেলাম। চাঁদের আলো ছিল, তা
তাই বাতি লইয়া যাই নাই, দেখিলাম সে ঠিক সেইখানে দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়াই বাসনগুলি নদীতে ফেলিয়া দিলাম। তাহাকে বলিলাম, আমাকে মামার বাড়িতে পৌঁছাইয়া দিতে পারো? কত দূর? সেই সেই ছাতিমডাঙ্গা। নৌকায় যাইতে যাইতে 3-4 ঘন্টা লাগে। যতক্ষণই লাগে লাগুক, আমাকে লইয়া যাও, আমাকে লইয়া যাও, দয়া করো, তোমার পায়ে পড়ি। আচ্ছা, তুমি এখানে বসো, আমি নৌকা ঠিক করিয়া আসি। সে নৌকা লইয়া আসিল। আমি নৌকায় উঠিলাম। ভাবিলাম এইবার জমির বাড়ি ছাড়িয়া মামার বাড়ি যাইতেছি। যতক্ষণ নৌকায় ছিলাম সে ঠিক সেই রকম করিয়া আমার দিকে চাহিয়াছিল। কোনো কথা বলে না, শুধু চাহিয়াছিল। আমার মনে হইতেছিল তাহার চোখ দুটি যেন আমাকে গিলিয়া ফেলিবে। আমি ভয়ে ভয়ে চুপ করিয়াছিলাম। যখন মামার বাড়ি গিয়া পৌঁছিলাম তখন বেশ রাত্রি। মামা ওদিকে অজ্ঞান হইয়া ঘুমাইয়া পড়িয়াছেন, আর সকলেই প্রায় শুইয়াছে। অনেক ডাকাডাকির পর মামি উঠিয়া দরজা খুলিয়া দিলেন। আমি তাহার পায়ে পড়িয়া কাঁদিতে লাগিলাম। বলিলাম, আমি পলাইয়া আসিয়াছি মামি, আমি আর সেখানে যাব না, আর যাব না। আমি তোমার দাসী হইয়া থাকিব, আমাকে রক্ষা করো, তোমার বাড়িতে আমাকে একটু স্থান দাও। পালিয়ে এসেছিস? কার সঙ্গে? আমি সে কথার অর্থ তখন ভালো করিয়া বুঝিতে পারি নাই। আমি সেই ছেলেটিকে দেখিয়া বলিলাম, এর সঙ্গে। এ কে গা? জানি না মামি, আমি জানি না। না না, আমার বাড়িতে তোমার জায়গা হবে না, বিদায় হও দেখিনি। তাহলে তাহলে এত রাত্রে আমি কোথায় যাব? কোথায় যাবে তা আমি কি করে বলবো? আমার মতে গোল্লায় যাও। বলিয়াই সজোরে দরজাটা বন্ধ করিয়া দিলেন। আমি পাগলের মতো সেই দরজায় ধাক্কা মারিতে লাগিলাম, কেহ আর সাড়া দিল না। তখন সে আমার পিছনেই দাঁড়াইয়াছিল, সরিয়া আসিয়া আমার হাত ধরিয়া আমাকে ফিরাইয়া লইয়া চলিল। আমি চোখে অন্ধকার দেখিতেছিলাম। কোথা যাব এই কথাই যেন বারে বারে আমার মনে উঠিতেছিল, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তরই আমি পাইলাম না। পুতুলের মতো সে যেদিকে লইয়া গেল সেদিকেই আমি গেলাম। আবার সেই নৌকা। আমি জিজ্ঞাসা করিলাম, কোথা যাইবে? কলিকাতা। তখন সেই কথার অর্থ আমি বুঝিতে পারিলাম। বিদ্যুতের মতো আমার মনে চমকাইয়া গেল। চিৎকার করিয়া তাহার পায়ে পড়িলাম, কাঁদিয়া বলিলাম, আমাকে রক্ষা করো, আমাকে আবার শ্বশুর বাড়িতে লইয়া চলো। আচ্ছা। ভোর হইতে না হইতে নৌকা ঘাটে লাগিল। আমি দৌড়িয়া শ্বশুর বাড়ির দিকে চলিলাম। সে বাধা দিল না, কিন্তু আমার পিছনে পিছনে আসিল। আমি কিছু না বলিয়াই আমার শ্বশুর বাড়ির দরজায় জোরে জোরে আঘাত করিতে লাগিলাম। আমার শাশুড়ি উঠিয়া আসিয়া দরজা খুলিল। আমাকে দেখিয়াই সজোরে দরজা মুখের উপর বন্ধ করিয়া দিল। আমি চিৎকার করিয়া বলিলাম, মা মা মা, দরজা খোলো মা। আর কোনো সারা শব্দ পাইলাম না, কোনো সারা শব্দ পাইলাম না। তখন আর কাঁদিতে পারিলাম না, জানো, চোখে আর জল ছিল না। মামির কথা মনে পড়িল। কোথায় যাবে 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 যাবে, আমার মতে গোল্লায় যাও। আমি ফিরিলাম, দেখি তখনও সে দাঁড়াইয়া আছে, আর ঠিক তেমন করিয়াই চাহিয়া আছে। আমি আমি হো হো করিয়া হাসিয়া বলিলাম, আমি গোল্লায় যাব, গোল্লায় যাব, যেখানে 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 তখন নিশ্চয়ই সূর্য উঠিয়াছে, কিন্তু আমার চোখে ঘোর অন্ধকার। মনে হইল যেন সেই ঘোর অন্ধকারে এক ভীষণাকৃতি কাপালিক আমার হাত ধরিয়া কোন এক অদৃশ্য বলিদান মন্দিরের দিকে টানিয়া লইয়া যাইতেছে। তারপর কলিকাতায় আসিলাম। ভাবিলাম সে কোনো জমিদারের ছেলে। কর্নওয়ালি স্ট্রিটে একটা বাড়ি ভাড়া করিয়া সেখানে দুজনে থাকিলাম। 7 দিন সে আমার গায়ে গায়ে লাগিয়াই ছিল। তাহার সেই চাহনির অর্থ সেই কয়দিনে আমি বেশ ভালো করিয়া বুঝিলাম। 8 দিনের দিন আর তাহাকে দেখিতে পাইলাম না। তারপর এখন আমি কলকাতার ডালিম। আমার সুখের শেষ নাই। শহরের বড় লোক আমার পায়ের তলায় গড়াগড়ি যায়।
আমার বাড়িতে সাজসজ্জার অভাব নেই, সোনার খাট, হীরার গহনা, বাড়িতে ইলেকট্রিক বাতি, ইলেকট্রিক পাখা, দাসদাসীর অন্ত নাই, আলমারি ভরা কাপড়, বাক্স ভরা টাকা। আমি কলকাতার ডালিম। কিন্তু কিন্তু বলিয়াই কিছুক্ষণ নীরব হইয়া রহিল, দু হাত দিয়া বুক চাপিয়া ধরিল। তখন জ্যোৎস্নার লেশ মাত্র নাই, সেই লতামণ্ডপ গাঢ় অন্ধকারে ভরা। তাহার বুক ধরাস ধরাস করিতেছিল। আমি সেই অন্ধকারে তার শব্দ শুনিতে পাইতেছিলাম, আর আমার অন্তরে এক অসীম বেদনা অনুভব করিতেছিলাম। কিছুক্ষণ পরে সে বলিল, কিন্তু আমি যেন অঙ্গারের মতো জ্বলিতেছি। বুক যে জ্বলিয়া জ্বলিয়া পুড়িতেছে, তাহা কি কেউ দেখিতে পায়? আবার কিছুক্ষণ চুপ করিয়া রহিল, বোধহয় কাঁদিতেছিল। তারপর বলিল, তোমার আমাকে ভালো লাগিয়াছে? তোমার মতো আর কারো সঙ্গে আমার এ জীবনে কখনো দেখা হয় নাই। কেন তোমাকে আগে দেখিলাম না? আমি যখন নরক যন্ত্রণা ভোগ করিতেছিলাম, তখন তুমি কোথায় ছিলে? এখন এখন তোমাকে তো কিছু দিবার নাই। এই বলিয়া সে আমার বুকে ঢলিয়া পড়িল, শিশুর মতো কাঁদিতে লাগিল। আমি বলিলাম, আমি আর কিছু চাই না, আমি শুধু তোমাকেই চাই। এই বলিয়া দুজনেই কাঁদিতে লাগিলাম। সেই অন্ধকারে তাহাকে বুকে আঁকড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলাম। পাগলের মতো জ্ঞান হারা হইয়া কাঁদিতেছিলাম। কতক্ষণ কাঁদিয়াছিলাম জানি না। আমি কি জাগিয়াছিলাম? মনে হয়েছিল আমি ডালিমকে লইয়া এই সংসারের বাহিরে এক অপূর্ব নন্দন কাননে বাস করিতেছি, আমি আর ডালিম। সে জগতে আর কেহ নাই, চিরদিন তাহাকে বুকে করিয়া রাখিয়াছি। প্রতি প্রভাতে তাহাকে নব নব ফুলে সাজাইয়াছি, প্রতি নিঃশ্বাসে তাহাকে নব নব চুম্বনে জাগাইয়া দিয়াছি। প্রাণে যে একটা মুক্ত আকাশ আছে আর একটা গভীর পাতাল আছে, সেদিন প্রথম অনুভব করিলাম। আমার হৃদয়ে সেই স্বর্গ ও সেই পাতাল পূর্ণ করিয়াছিল ডালিম। এমন সময় উপরে কোলাহল শুনিলাম। চমকিয়া দেখিলাম ডালিম আমার কাছে নাই। আমি অস্থির হইয়া গেলাম, পাগলের মতো ছোটাছুটি করিতে লাগিলাম। দৌড়াইয়া উপরে গেলাম, দেখিলাম সেখানে ডালিম নাই। আমাকে দেখিয়া একজন বলিল, কি বাবা, একেবারে উধাও। চুপ শালা। আবার ছুটিয়া নিচে আসিলাম। সেই বাগানে সকল স্থানে খুঁজিলাম, ডালিম ডালিম ডালিম। কোনো সারা শব্দ পাইলাম না। ফটকে গেলাম, জিজ্ঞাসা করিলাম, কই बीबी चला गया? हाँ बाबू, अभी अभी एक बीबी इधर से चला गया। আবার দৌড়াইয়া উপরে গেলাম, জিজ্ঞাসা করিলাম, ডালিম কোথায়? এবার আর কেহ রসিকতা করিল না। ঠিকানা জানিয়া লইয়া আবার ফটকে দৌড়াইয়া আসিলাম। একখানা মোটর কার করিয়া তাহার বাড়ি গেলাম। শুনিলাম ডালিম আসে নাই। কতক্ষণ সেখানে ছিলাম জানি না, ডালিমের দেখা পাইলাম না। আবার বাগানে গেলাম, আবার খুঁজিলাম, কিন্তু তাহাকে আর পাইলাম না। সে রাত্রে ঘুমাই নাই, পাগলের মতো ছোটাছুটি করিলাম। পরদিন প্রভাতে আবার ডালিমের বাড়ি গেলাম। ঝি বলিল, সে তো শেষ রাতে এসেছিল, আবার ভোর হতে না হতেই চলে গেছে। একখানা চিঠি রেখে গেছে, বলে গেছে সকালে একজন বাবু খোঁজ করতে এলে তাকে এই চিঠিখানা দিস। আমি সেই চিঠিখানি লইলাম। খুলিতে খুলিতে আমার হাত কাঁপিতে লাগিল। চিঠিখানি পড়িলাম। তুমি আমাকে খুঁজিতে আসিবে জানি, কিন্তু আমাকে আর খুঁজিও না। আমাকে আর কোথাও দেখিতে পাইবে না। মনে করিও আমি মরিয়া গিয়াছি। আমি মরি নাই, মরিতে পারিব না। তুমি আমাকে যাহা দিয়াছ আমি এই জীবনে কখনো পাই নাই।
তাহারই গৌরব অক্ষুণ্ণ রাখিতে চাই আমি। অনেক দুঃখ সহিয়াছি, সংসারে যাকে সুখ বলে তাহাও পাইয়াছি, কিন্তু কাল রাত্রে যে সত্য প্রাণের পরশ পাইয়াছি তাহা কখনো আগে পাই নাই। তাহারই স্মৃতিটুকু প্রাণে প্রদীপের মতো জ্বালাইয়া রাখিতে চাই। যাহা পাইয়াছি তাহা আর হারাইতে চাই না। তুমি আমাকে খুঁজিও না, প্রাণ সর্বস্ব, আমি বড় দুঃখী। তুমি কাঁদিয়া আমার দুঃখ বাড়াইও না। এ জন্মে হইল না, জন্মান্তরে যেন তোমার দেখা পাই। ডালিম। আপনারা শুনছেন শ্রুতিরঙ্গ। আজ অন্তিম পর্ব। আগামী শনিবার আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে শ্রুতিরঙ্গ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতি শনিবার আমাদের গল্প এলেই পৌঁছে যাবে আপনাদের কাছে। শুভরাত্রি, দেখা হবে আগামী শনিবার। টাটা, বাই বাই, গুড নাইট।